ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার একের পর এক ছক আঁকছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্যান্টনমেন্টের মধ্যে অস্থিরতা তৈরি করে একটা কূট চেষ্টা হয়েছিল, সেটাকে দমন করা গেছে। এরপর জুডিশিয়াল কূট চেষ্টা করেছিলেন, কিন্তু সেটাকেও ছাত্র জনতা ঠেকিয়ে দিয়েছে এবং প্রধান বিচারপতি সহ আরো বেশ কয়েকজন বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তবে এজন্য শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে আলাদা করে ধন্যবাদ দিতে হয়। তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পরিষ্কার করেছিলেন একটা ষড়যন্ত্র চলছে এবং সেটা জুডিশিয়ারিকে ব্যবহার করে, এবং তখনই আমরা সচেতন হয়ে গিয়েছিলাম এবং সাবেক প্রধান বিচারপতি যে উদ্যোগ নিয়েছিলেন সেটাকে ঠেকিয়ে দেওয়া গেছে। এ কারণে আমি আবারও সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানাই। তবে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। 15ই আগস্টকে কেন্দ্র করে একটা বড় ধরনের ষড়যন্ত্রের ছক আঁকছে শেখ হাসিনা। তার বিভিন্ন আলামত এখন স্পষ্ট, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে, অ্যাকচুয়ালি হিন্দু সম্প্রদায়ের মুখোশ ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, একের পর এক চেষ্টা আওয়ামী লীগ করে যাচ্ছে এবং স্বভাবতই এটা নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় এখন আওয়ামী লীগের মুখপাত্র হয়েছেন। এবং এই কাজগুলো হচ্ছে কোথা থেকে? ভারত থেকে। এবং আমরা দেখেছি ভারতীয় মিডিয়ায় যেভাবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পুড়িয়ে দেয়া, তাদেরকে হত্যা করা, হিন্দুদের উপাসনালয়, মন্দিরে হামলা যে চিত্র একের পর এক ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, এটা পরিষ্কার শেখ হাসিনা এখানে কোনো একটা ছক আঁকছেন এবং সেখানে সম্ভবত তার আশ্রয়দাতারা তাকে সহযোগিতা করছেন। কিন্তু সেটাকেও আমরা নিঃসন্দেহে ঠেকিয়ে দেব। কিন্তু বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। যেভাবে সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে যখন সাক্ষাৎকারে বললেন তার মা পদত্যাগ করেননি এবং তারপর তিনি বললেন জুডিশিয়ারিকে ব্যবহার করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ প্রমাণ করা যাবে, তখন আমরা বুঝতে পারলাম কোনো একটা জুডিশিয়াল কু হতে পারে এবং তখন আমরা সাবধান হয়ে গেলাম। একইভাবে সামনে 15ই আগস্ট আসছে, 21শে আগস্ট আসছে, এই দিনগুলোকে ব্যবহার করে তারা যে কোনো কিছু ঘটানোর একটা পরিকল্পনা করতে পারে এবং গত কয়েকদিনের ঘটনা প্রবাহকে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে সেটার একটা ধারণা পাই। আরেকটা কথা বলে রাখা ভালো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন কনভারসেশন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি মূলধারারও কিছু গণমাধ্যম তাদের অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করেছে এবং সেখানেও পরিষ্কার তারা সংগঠিত হতে চাইছে এবং কোনো একটা বিশেষ দিন ধরে তারা পাল্টা অভ্যুত্থানের একটা চেষ্টা করতে পারে। তবে শেখ হাসিনা একের পর এক ষড়যন্ত্রগুলোতে ফেইল করে তিনি একটা খোলা চিঠি লিখেছেন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে। চিঠিতে তিনি কি বলেছেন এটা দিয়ে আলোচনাটা শুরু করি, তারপর মূল আলোচনায় যাব কিভাবে 15ই আগস্টকে কেন্দ্র করে একটা ষড়যন্ত্র হচ্ছে এবং সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করব এবং কোন কোন ঘটনা প্রবাহকে মিলিয়ে দেখলে আমরা বুঝতে পারি হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে কিভাবে এই চেষ্টাটা শেখ হাসিনা ভারতে বসে করছেন এবং সেখানে ভারত সরকারের কি ধরনের ইন্ধন থাকতে পারে। তার চিঠিটা এমন: আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয়। তোমাদের অর্থাৎ ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা, আমি তা হতে দেইনি। ক্ষমতা দিয়ে এসেছি, ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম। অনুরোধ রইল তোমরা ব্যবহৃত হইও না। আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয়। আমরাও চাই আপনি দেশে ফিরে আসুন এবং আমরা এই হত্যার বিচার করব। হয়তো আজ আমি দেশে থাকলে আরো প্রাণ ঝরতো, আরো সম্পদ ধ্বংস হতো। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তোমাদের জয় দিয়ে এসেছি। তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি, আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি। আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আপনারাই দাঁড় করিয়েছেন, আশাহত হবেন না। আমি শীঘ্রই ফিরব ইনশাআল্লাহ। পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে। আপনার পরাজয়ই যে বাংলাদেশের মানুষের জয় এটা বুঝতে পারার জন্য আপনাকে ধন্যবাদ। যে মানুষের জন্য আমার বাবা আমাদের পরিবার জীবন দিয়েছে, সেই পুরনো কথা,
আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন। আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি, আমার কথাটা বিকৃত করা হয়েছে। ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল। তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে, তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস। ভালো থেকো আমার দেশের মানুষ, ভালো রেখো আমার সোনার বাংলাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা। এটা তিনি 7 তারিখে লিখেছেন নয়াদিল্লি থেকে। কি বার্তা দিতে চাইলেন তিনি, আর তার ঠিক আগে তার ছেলে কি বলল, দুটো মেলানো যাচ্ছে না। তিনি বলছেন তিনি পদত্যাগ করেছেন, আর তার ছেলে একদিন আগেই রয়টার্সকে সাক্ষাৎকারে বলেছিলেন তার মা পদত্যাগ করেননি। তার মানে এখানে তিনি তার ছেলেকে মিথ্যাবাদী হিসেবে আমাদের সামনে উপস্থাপন করলেন। আরেকবার সাবেক প্রধানমন্ত্রী, পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, এবং জুডিশিয়াল কু ঠেকিয়ে দেওয়ার জন্য যে সহযোগিতা করেছেন সজীব ওয়াজেদ জয়, এ কারণে তাকেও ধন্যবাদ। আমরা এবার একটু দেখি গত কয়েকদিনে কি কি ঘটনা ঘটছে, আসলে কি ধরনের ষড়যন্ত্র চলছে। আমরা নিশ্চয় জানি সীমান্তে নেতাকর্মীদের জড়ো করে আওয়ামী লীগ নেতার কান্নাকাটির একটা কর্মসূচি দিয়েছিলেন লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে, কিন্তু সেটা ফেল করেছে, সেখান থেকে তাদেরকে ফিরে আসতে হয়েছে। একইভাবে আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা হামলা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ধরা 2 জন সেটা স্বীকারোক্তি দিয়েছেন। তার মানে এই ঘটনা ঘটিয়েও বাংলাদেশে মন্দিরে হামলা হচ্ছে, সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে, এই প্রচারণাটা চালানোর একটা চেষ্টা হয়েছিল এবং সেটাকে লুফে নিত বর্তমান ভারত সরকার, সেটা আমরা বুঝতে পারি। আরেকটা খবর ছড়িয়ে পড়েছিল কুড়িগ্রামের নাগেশ্বরীতে 7 জন হিন্দু ধর্মাবলম্বী মানুষ তারা ভারতে ঢুকেছেন, কিন্তু তারা আসলে আতঙ্কে নয়, পূজায় অংশ নিতে সীমান্ত পার হয়েছিলেন। পরবর্তীতে তাদেরকে বিএসএফ ধরে নিয়েছিল এবং পরবর্তীতে বিজিবির হাতে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। কিন্তু এই খবরটাকেও ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশের মধ্যে আওয়ামী প্রোপাগান্ডা মেশিন এখনো যেটা আছে তারা ছড়ানোর চেষ্টা করেছিল যে তারা অত্যাচার সহ্য করতে না পেরে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। মূল যে ষড়যন্ত্রের জায়গাটা সেটা নিয়ে আলোচনায় যাওয়ার আগে একটা কথা একটু বলে নিই। এটা ঠিক, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাবার পর দেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে, নৈরাজ্য সৃষ্টি হয়েছে, কারণ পুলিশ এখন পর্যন্ত কর্মক্ষেত্রে পুরোপুরিভাবে যোগদান করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতেও 2 দিন সময় লেগেছে। ট্রাফিক পুলিশ এখন পর্যন্ত কাজে ফেরেনি। এই কারণে সাধারণ শিক্ষার্থীরা তারা রাজপথে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নিয়েছে। এভাবে আসলে দেশটা চলছে। এই পরিস্থিতিতে অনেক দুষ্কৃতকারী তারা সুযোগ নেবার চেষ্টা করছে এবং বিশেষত ব্যক্তিগত ক্রোধ আক্রোশ থেকে তারা বিভিন্ন আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা করছে, তাদের প্রতিষ্ঠানে হামলা করছে, কিছু কিছু ক্ষেত্রে উপাসনালয়ের সামনে বা উপাসনালয়েও হামলা হয়েছে। কিন্তু এটা কোনো ধরনের জাতিগত আক্রমণ না। অনেক মুসলিম আওয়ামী লীগ নেতাও তা আক্রান্ত হয়েছেন। আমরা কোনো ধরনের সহিংসতা চাই না। একজন আওয়ামী লীগ করেন বলেই তার উপরে হামলা করবে, তার বাড়িঘর পুড়িয়ে দেবে কিংবা তার প্রতিষ্ঠানে হামলা করবে, এটা কখনোই আমরা মানি না। কিন্তু তারপরেও যে ঘটনাগুলো ঘটছে এটা মূলত ঘটছে আওয়ামী লীগের সাথে কানেকশনের কারণে। আওয়ামী লীগ নেতা যদি একজন হিন্দু হয়ে থাকেন কিংবা একজন মুসলিম হয়ে থাকেন, উভয়ের বাড়িতেই হামলা হয়েছে, উভয়ের বাড়িতেই হয়তো আগুন দেওয়া হয়েছে, উভয়ের ব্যবসা প্রতিষ্ঠানে হয়তো ভাঙচুর চালানো হয়েছে, হামলা করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সুযোগ নেবার চেষ্টা করেছে অনেকে, এগুলো হয়েছে, কিন্তু সেটা কোনোভাবেই ধর্মীয় নিধনের উদ্দেশ্যে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু প্রচারণা যেটা চালানো হচ্ছে বিশেষ করে ভারতীয় মিডিয়ায়, সেখানে বলা হচ্ছে হিন্দুদেরকে টার্গেট করে কাজটা করা হচ্ছে। যেমন 2 দিন আগেই ভারতীয় মিডিয়ায় একটা খবর প্রচারিত হলো, একজন হিন্দু মুসলমানদের আক্রমণের ভয়ে সাঁতরে পার হচ্ছেন, কিন্তু পরে জানা গেল তিনি আসলে মুসলিম ছিলেন। এভাবেই প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং এই প্রোপাগান্ডাকে কাজে লাগিয়ে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে এবং সেটা নিঃসন্দেহে শেখ হাসিনা ভারত থেকেই অর্গানাইজ করার চেষ্টা করছেন। সেটা যে ফোন কলটা আমাদের সামনে এসেছে সেখান থেকেই আমরা বুঝতে পারি। কিন্তু এটাতেও শেখ হাসিনা সফল হতে পারছেন না, কারণ হিন্দু মহাজোটের সভাপতি সরাসরি বলেছেন শেখ হাসিনা হিন্দুদের উপর চেপে সংকট উত্তরণের চেষ্টা করছে। হিন্দু মহাজোটের সভাপতি কি বলেছেন পুরোটাই আমরা একটু দেখব। এবং আর একটা ঘটনা এখানে ঘটানোর চেষ্টা করা হয়েছে। গত 2 দিনে শাহবাগের কয়েক হাজার হিন্দু তারা
সমাবেশ করেছে, তাদের বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করেছে। কিন্তু এখানে আমরা জানতে পেরেছি যতটা না হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন তার চেয়েও অনেক বেশি ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী। তার মানে হিন্দুদের মুখোশে, হিন্দু সম্প্রদায়ের মুখোশে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে এবং এই চেষ্টাটা চলমান থাকবে এবং আমরা ধরে নিতে পারি 15ই আগস্টকে ঘিরে তাদের একটা বৃহৎ পরিকল্পনা আছে। কিন্তু নিশ্চয়ই আমরা সেটা রুখে দেব এবং হিন্দু মহাজোটের সভাপতির বক্তব্যে অনেকটাই শেখ হাসিনার এই ষড়যন্ত্র দুর্বল হয়ে গেছে। গত 2 দিনে কি কি ঘটেছে আমরা এটা একটু দেখে নেই। হিন্দুদের উপরে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বড় বিক্ষোভ হয়েছে। জমায়েত চেরাগি পাহাড় মোড় ছাড়িয়ে আন্দরকিল্লা, বৌদ্ধ মন্দির, জামাল খান মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিভিন্ন উপজেলা থেকে বাস ট্রাক নিয়েও লোকজন আসতে থাকেন। হিন্দুদের ওপর হামলা শনিবারও শাহবাগ অবরোধের ঘোষণা, অর্থাৎ শুক্রবারে এটা প্রথম শুরু হয়েছে। বলা হচ্ছে আজ থেকে একটা হিন্দু বাড়ি মন্দির যেন পাহারা দিতে না হয়, যেভাবে মসজিদ পাহারা দিতে হয় না সেভাবে মন্দিরও যেন পাহারা দিতে না হয়। হ্যাঁ, পাহারা দেওয়া হচ্ছে, হিন্দু মুসলিম একত্রে মিলেমিশেই মন্দিরগুলো পাহারা দিচ্ছে। শুধু মন্দির না, অন্যান্য উপাসনালয়গুলো পাহারা দিচ্ছে, এমনকি হিন্দুদের বাড়িঘর পর্যন্ত পাহারা দিচ্ছে। সেখানে মুসলিমরাই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই পাহারা দেওয়ায়। এবং আমরা দেখছি হিন্দু মুসলিম সবাই একত্রে কতটা মিলেমিশে। এটাই আসলে আমাদের বাংলাদেশ। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ নাই, কোনো ভেদাভেদ নাই। আমরা এভাবেই বসবাস করি এখানে। আমরা সবাই এই দেশের নাগরিক। এই দেশের মুসলিমরাই থাকবে, দেশের হিন্দুরাই থাকবে না, এখানে আমরা সবাই থাকবো। আমরা সবাই বাংলাদেশি। আমরা বাংলাদেশে যারা জন্ম নিয়েছি আমরা প্রত্যেকেই এখানে সমান অংশীদার। একজন হিন্দু যতটা অংশীদার, একজন মুসলিমও ঠিক ততটাই অংশীদার। কোনো ভেদাভেদ নেই। এবং এই ভেদাভেদ তৈরির চেষ্টা হিন্দুদের দিয়ে, হিন্দুদের মুখোশে অ্যাকচুয়ালি, কারণ হিন্দুরা কিন্তু সেটা বলছে না। অ্যাকচুয়ালি হিন্দুরা সেটা বলছে না। হিন্দুদের মধ্যে একটা অংশ যাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে আওয়ামী লীগ এবং তাদের নেত্রী শেখ হাসিনা এবং তার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। তারা হয়তো এই দাবি দাবাগুলো নিয়ে এসছে। কিন্তু আগে বলছিলাম যে সমাবেশগুলো হচ্ছে, যেটা চট্টগ্রামে হয়েছে কিংবা ঢাকায় শাহবাগে শুক্রবারে হয়েছে, পরে আবার শনিবারেও হয়েছে। গতকাল সমাবেশটা আরো বড় হয়েছে এবং সেখানে বেশিরভাগই ছিলেন আওয়ামী লীগের নেতা, কারণ তারা এখন কোথাও জায়গা পাচ্ছেন না, সবাই পালিয়ে আছেন এবং এখন একটা আশ্রয় খোঁজার চেষ্টা করছেন। রাজপথে নেমে আসার জন্য একটা মুখোশ ধরেছেন তারা। এখন তারা হিন্দু মুখোশে তারা এখন রাজপথে আসছেন। শনিবারে যে বিক্ষোভটা হয়েছে, উত্তাল শাহবাগ, হিন্দুদের উপর হামলা বন্ধের দাবিতে অবরোধ। বিক্ষোভে অংশগ্রহণকারীরা সংখ্যালঘুদের নিরাপত্তা ও 4 দফার দাবি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার হাতে এই সমাবেশে উপস্থিত হয়েছিল এবং তারা যে 4 দফার দাবি উত্থাপন করেছেন তার সাথে আমরা পুরোপুরি একমত। এই রাষ্ট্র পুরোপুরি একমত। এই দাবিগুলো অবশ্যই পূরণ করতে হবে এবং এই দাবিগুলো আসলে আলাদা করে উত্থাপন করবার কিছু নেই। এটা একজন হিন্দুর দাবি যতটুকু, এটা একজন মুসলিমের দাবিও ঠিক ততখানি। আমি আবারও রিপিট করি, এদেশে হিন্দু মুসলিম বলে কোনো ভেদাভেদ নেই। কিন্তু তারপরও শেখ হাসিনা এই হিন্দুদের উপরে ভর করে আবারও ফিরে আসতে চাইছেন, আবারও প্রতিষ্ঠিত করতে চাইছেন আওয়ামী লীগকে। এবং সেই কথাটা আমাদের না, এটা হিন্দু মহাজোটের সভাপতি বলছেন। বাংলাদেশে চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপরে আওয়ামী লীগ নেতারা হামলা চালাচ্ছেন বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক। হামলাগুলো আওয়ামী লীগ নেতারাই চালাচ্ছেন, এটা বলছেন হিন্দু মহাজোটের সভাপতি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেরিত একটি ভিডিও বার্তায় তিনি সব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা যখনই কোনো সংকটময় পরিস্থিতিতে পড়েন ওই মুহূর্তে হিন্দুদের ঘাড়ের উপরে চেপে সংকট থেকে মুক্তি পেতে চেষ্টা করেন। বর্তমান সময়ে এখন দেখতে পাচ্ছি ভারতের কিছু নেতাদের আশ্বাসে উত্তরবঙ্গের বেশ কিছু হিন্দু সীমান্তে গিয়ে জমা হয়েছে। তারা সেখান থেকে ভিডিও করে ছবি তুলে ফেরত পাঠিয়ে দিয়েছে। এই 2 থেকে 3 দিন তারা সীমান্তে অবস্থান করেছে, তাদেরকে একটুও জল দেওয়া হয়নি। অথচ ভারতের এক নেতা বলছে ভারতে 1 কোটি লোকের আমরা শরণার্থী হিসেবে নেব। এভাবে উস্কানি দিয়ে কাজগুলো করছে। গোবিন্দ প্রামাণিক বলেন, বর্তমানে আবার কিছু নিরীহ হিন্দুদের উপরে হামলা হচ্ছে। যাদের টাকা পয়সা আছে, বাসার আশেপাশে কিছু জমি জমা নিয়ে বিরোধ আছে, তাদের উপরে কিছু দুষ্কৃতকারী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে চাঁদাবাজি ও ছিনতাই করছে। এর মধ্যে আমাদের দক্ষিণাঞ্চলের একটি বাড়িতে ডাকাতি হচ্ছে। সেখানে একজন বিএনপি নেতার কথা বলে ডাকাতি করেছেন। এরপর তাদের আটক করার পরে দেখা গেল আওয়ামী লীগের কর্মী। আরেকটি জায়গায় একজন প্রতিমা ভাঙতে গেছে, তাকে হাতে নাতে ধরার পরে দেখা যায় তার গায়ে বিএনপির একটি জার্সি। পরে ভিডিও ফুটেজে তার বক্তব্যে দেখা যায় তাকে আওয়ামী লীগের কোনো নেতা টাকা
দিয়ে বিএনপি সাজিয়ে পাঠিয়েছে। আবারও রিপিট করছি, এই কথাগুলো বলছেন হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক। ফলে হিন্দু ভাইদের কাছে আমাদের অনুরোধ, আমরা সকলে মিলেমিশে এই দেশে বসবাস করব। আওয়ামী লীগ কিংবা তাদের নেত্রী দেশ থেকে যিনি পালিয়ে গেছেন, এমনকি আওয়ামী লীগকেও তিনি এমন একটা অবস্থায় রেখে গেছেন যেখানে তাদের উপরে এত সহজে হামলা হতে পারছে। তিনি যদি পালিয়ে না যেতেন, তিনি যদি পদত্যাগ করতেন এবং আত্মসমর্পণ করতেন, তাহলে হয়তোবা আজকে আওয়ামী লীগের নেতা কর্মী যাদের উপরে হামলা হচ্ছে তাদের মধ্যে কেউ কেউ হিন্দু হতে পারেন, সেটা হতো না। কিন্তু তিনি শুধুমাত্র নিজের কথা ভেবেছেন, নিজের পরিবারের কথা ভেবেছেন, এই কারণে শুধুমাত্র বোনকে নিয়ে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। কিন্তু 15ই আগস্টকে কেন্দ্র করে এর আগে যে চেষ্টাগুলো হয়েছে মিলিটারির মধ্যে হয়েছে, এরপর জুডিশিয়াল কুর চেষ্টা করা হয়েছে এবং শাহবাগ পরপর 2 দিন এবং চিটাগাংয়ে যে সমাবেশগুলো হয়েছে সেটার কন্টিনিউশন থাকতে পারে এবং আরো বড় কোনো ধরনের ষড়যন্ত্র হতে পারে। সুতরাং এই ব্যাপারগুলোতে আমাদের সচেতন থাকতে হবে। আমরা জিতে গেছি, দেশে আবারও গণতন্ত্র ফিরে আসবে, স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, এই কারণে আমরা যদি আত্মতৃপ্তিতে ভুগি এবং রাজপথ ছেড়ে দিই তাহলে আমাদের এই বিজয় হাতছাড়া হয়ে যেতে পারে। এ কারণে আমাদের এখনো প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা এবং তিনি যেখানে অবস্থান করছেন সেই বন্ধুদের ষড়যন্ত্র রুখে দেবার জন্য। কারণ এরা হচ্ছে সেই গ্রুপ, ঐক্যবদ্ধভাবে এদেরকে চিরতরে ইরাডিকেট করতে হবে যদি না তাদের এখান থেকে তারা সরে আসে। সেনাবাহিনীকে বলবো, তত্ত্বাবধায়ক এবং ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, আপনারা টু সফট to deal with this. You cannot be like that. এরা জানোয়ার শ্রেণী, এদের বিরুদ্ধে স্ট্রং হতে হবে। সেনাবাহিনীকে ক্লিন আউট অপারেশনের মতো অপারেশনে অনতিবিলম্বে মাঠে নামান। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, আসিফ নজরুলকে বলছি, অনতিবিলম্বে সেনাবাহিনীকে ক্লিন আউট অপারেশনের মতো অপারেশন করতে দেশে নামান, তার কোনো বিকল্প নাই। আর গোপালগঞ্জ বাংলাদেশ থেকে আলাদা। ইউ গাইজ গো টু ইন্ডিয়া, আপনারা স্বাধীন হয়ে চলে যান। উই ডোন্ট নিড ইউ, ইউ আর দ্য ক্যান্সার অফ বাংলাদেশ, রাইট? আপনারা চলে যান। আপনারা মনে করবেন, যদি মনে হয় যে আপনারা বাংলাদেশে থাকতে চান না, বাংলাদেশ ইজ নট ফর ইউ, গো উইথ ইন্ডিয়া, সেপারেট ফর ইয়োরসেলফ এন্ড গো, উইল লেট ইউ গো। এবং আমি মনে করি তারা চাইলে যদি সবাই চায় ভোটাভুটির মাধ্যমে দিয়ে দেন, এই ক্যান্সার মুক্ত করেন বাংলাদেশকে, দ্য ইভিল প্লেস এবং দ্য প্লেস অফ ইভলস, অল দ্য ইভলস। সো এটা আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম। এবং সেকেন্ড থিং হলো যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি সবসময় আছি ইন্ডিয়ার বিরুদ্ধে, কথা বলি আমরা। সুতরাং আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের স্বাধীনতা, নতুন বাংলাদেশ, এটাকে ডিস্টেবিলাইজ করার, এবং এরা যে বিলিয়নস অফ ডলার। এবং আমি একটা জিনিস বলি, এই ইন্টারিম গভর্নমেন্টকে, ইউ ক্যান বি অ্যাগ্রেসিভ লেডিস এন্ড জেন্টলম্যান। ডক্টর মোহাম্মদ ইউনূস, অ্যাগ্রেসিভনেস, ইউ নিড টু বি অ্যাগ্রেসিভ। আপনি শুরু করেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে, aggressive with the Awamu League's conspiracy. Be careful, they wouldn't let you, sleep with peacefully. To be honest, I'm telling you today, billions of dollars, হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে, তারা এই টাকাগুলা খরচ করবে কার বিরুদ্ধে? আপনার বিরুদ্ধে, আমাদের বাংলাদেশের বিরুদ্ধে করবেই তারা। মনে রাখবেন, এই টাকাটা তারা সুইস ব্যাংকে আছে। অনতি বিলম্বে বিচার বিভাগের রিফর্মসের সাথে সাথে বিচার বিভাগের চূড়ান্ত রিফর্মটা করে রেখান। এটাকে ইমপ্লিমেন্ট করতে কিছুদিন সময় নেয়, কারণ আপনারা কিছু এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করতে হবে এদের বিরুদ্ধে। এদেরকে সব সুবিধা দিবেন না, এরা আবার উঠবে মাঠে, দেশটাকে ডিস্টেবিলাইজ করে দিবে। শেখ হাসিনা বিন বাংলাদেশ ও শান্তির আগুনে জ্বলছে। দিস ইজ দ্য নাম্বার 1 স্লোগান and conspiracy right now, ladies and gentlemen. So be careful, it is coming for Bangladesh, and they would do that. Awami League এরা কতটা জানোয়ার সেটা দেখিয়েছে। সুমন কোথায় আমি জানি না, উনি ইংল্যান্ডে আছেন। আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট হি ইজ ইন ইংল্যান্ড রাইট নাও। উনি তো আমেরিকাতে আসার কথা, কারণ আমেরিকা ইজ হিজ house because he has his kids and wife, but why did he go to England? I have no idea. এবং উনি গেছেন কিনা আমি জানি না, তবে সবকিছু সন্দেহজনক, কনফার্ম না হয়ে কোনো কিছু বলা যাবে না। বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান, সতর্ক থাকবেন। নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশকে নিয়ে। আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আমাদের স্বাধীনতা তারা কাজ করুক, তারপরে ইলেকশন বাংলাদেশও নিশ্চয়ই হবে। তবে আমেরিকাতে আছে ভাই, নো, আমেরিকাতে এখনো আসে নাই, উনি আসলে আমরা পাবো, বুঝছেন? তার বিরুদ্ধে তো মানবতা বিরোধের অভিযোগ নাই। হি ওয়াজন্ট এ ক্রিমিনাল টু বি অনেস্ট, বাট প্রচন্ড এই ক্রিমিনালদের সহযোগী, অন্যতম সহযোগী ওই অর্থে। কিন্তু খুন খারাপিতে তার সরাসরি কোনো হাত নাই, এটি ইটস কনফার্ম, রাইট? সুমনের। কিন্তু এরা হচ্ছে এদের ডিজিটাল প্ল্যাটফর্মের সহযোগী, এরা এই দেশটাকে করেছে।
আরেকটা দল জাতীয় পার্টি, এদেরকে প্রত্যাখ্যান করবেন। এরা হচ্ছে আমাদের দেশের অন্যতম শত্রু এবং এই ভারতীয় এজেন্ট, এদের বিরুদ্ধে সচেতন থাকবেন। আসুন ঐক্যবদ্ধ আমরা যদি হতে পারি, থাকতে পারি, আমাদের স্বাধীনতা, অর্জিত স্বাধীনতা এরা কেড়ে নিতে পারবে না, এদের বাবারও ক্ষমতা নাই। তবে শেখ হাসিনা এই মহিলাটা এতটা ভিনডিকটিভ, প্রতিশোধ পরায়ণ, একটা পশু এতটা প্রতিশোধ পরায়ণ হয় না, সে কিন্তু এটা করবে। উনার ছেলে জয় বর্তমানে ভারতে আসে সম্ভবত, এখানে বসে বসে সারা প্ল্যান প্রোগ্রাম বর্তমানে করে যাচ্ছে এবং উল্টা পাল্টা, সকালে একটা বললে বিকালে আরেকটা বলে, আপনার দুপুরে একটা বললে বিকালে আর একটা বলে। সুতরাং এরা বসে আছে, এরা চেষ্টা করবে, কিন্তু এদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না। এদের প্রত্যেকটা খুনের গুমের বিচার বাংলাদেশে হতে হবে, তার কোনো বিকল্প নেই এবং আমরা সেটা নিশ্চিত করা দরকার। লুটপাট থেকে শুরু করে যা যা করেছে, শিক্ষা প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে, সেটার থেকে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে এদেরকে মোকাবেলা করতে হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, এখানে বলে রাখি একটা জিনিস, যে আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা নোটিফিকেশন দিয়ে রাখবেন। আমি এখানে যখনই সময় পাবো, যতদিন পর্যন্ত বাংলাদেশ স্থিতিশীল এবং এবং সবকিছুতে আইনের শাসন প্রতিষ্ঠা না হয়, কোন অবস্থাতে আমাদের সংগ্রাম চালু করা, আপনার বন্ধ করা যাবে না। উই গট কন্টিনিউ আওয়ার ফাইট ফর দ্য রাইটস, ওকে। আর যারা আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেকে আছেন ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা শুরু করছেন, প্লিজ গিভ দেম সাম টাইম, they are the only alternative right now, okay, so do not do that, okay. জয় পাগল হয়ে গেছে, এই লোকটাকে এখন আমি মানসিক ভারসাম্যহীন বলছি, এটা আমার ধারণা, কারণ তার কোনো স্টেবিলিটি নাই। সে বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো আছে, অথচ এতদিন পরে সবাই বললো যে উনি পদত্যাগ করে চলে গেছেন, এখন বলছে প্রধানমন্ত্রী সে আছে। এগুলোতে কাজ করবে না বাংলাদেশে, কারণ 99% মানুষ তোমাদেরকে ঘৃণা করে। আমি আজকে একটা জিনিস দেখাই আপনাদেরকে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাই, এটা আপনাদের দরকার, আমি বলি আপনার দেখা দরকার বলে আমি মনে করি। আপনারা দেখেন, একজন বোন লাইভের মধ্যে কি বলেছেন, উনার নাম শেখ হাসিনা, সরি উনার নাম হাসিনা, কিন্তু উনি উনার নামটা বলতে রাজি না, এর জন্যই উনার নাম হাসিনা। আমি কিন্তু পোস্ট দিয়েছিলাম, যারা নতুন বিয়ে করবেন, নাম যদি বউয়ের হাসিনা হয়, বি কেয়ারফুল, এটা গালি হিসাবে কিন্তু এখন বর্তমানে মানে আপনার ব্যবহৃত হবে। সুতরাং আপনার বউ হাসিনা বললে সবাই, কেউ হাসিনা বললে ভাবে তাকাইবো যে এই কে, নামটা কি হাসিনা, কারণ এমন ভাবে এই নামটাকে শেখ হাসিনা পৌঁছিয়ে দিয়েছেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে বলি, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই, তাই গেল, দেখেন আপনারা, একজন বোন, উনি একটা লাইভে এসে উনার নাম বলতে চাচ্ছেন না, বিকজ উনার নাম হাসিনা। আচ্ছা, আমি ক্লিপটা সম্ভবত হারিয়ে ফেলছি। আমি এটা আছে, ক্লিপটা ভেরি আপনার এই ইন্টারেস্টিং ক্লিপ। উনি একটা বিদেশে, অর্থাৎ আমাদের সিলেটি একজন আপা, ওনার নাম হাসিনা, কিন্তু কলার ওনাকে বলছেন অনুষ্ঠানে আপনার নামটা বলেন, উনি নামটা বলতে চাচ্ছেন না, বিকজ ওনার নাম হাসিনা। ক্যান ইউ ইমাজিন দ্যাট? উনি বলছেন আমার নাম হাসিনা, এখন আমি এটা বলতে লজ্জা লাগে আমার, যে আমার নাম হাসিনা। এই নামটাকে এই দেশদ্রোহী এরা খুনি এতটা নষ্ট করেছে বর্তমানে, এবং উনি চাচ্ছেন নাম চেঞ্জ করতে, এবং উনি একজন ব্রিটিশ মহিলা, বাড়ি অরিজিনাল সিলেট থেকে। সুতরাং বাস্তবতা হলো এতটুকু, যারা হাসিনা নামে আছেন, প্লিজ বি কেয়ারফুল। এটা কিন্তু একটা গালি, এখন এটা কিন্তু একটা অপবাদ, এটা কিন্তু গালি। তো আপনারা কিভাবে কি করবেন না করবেন, আমি মনে করি বাংলাদেশ সরকারের একটা স্পেশাল সেল খোলা দরকার, পাসপোর্ট অফিসের। হাসিনা নাম পরিবর্তন যারা করতে চায়, তাদেরকে রাষ্ট্রীয় ভাবে সাহায্য সহযোগিতা করা দরকার, এটাই হওয়া উচিত এখন, টু বি অনেস্ট। কারণ এই নামটাকে মহিলা এতটা নষ্ট করেছে যে হাসিনার নামটা এখন শুনলেই মানুষ বমি করে, এবং তার প্রমাণ আপনারা দেখেছেন প্রত্যেকটা সেক্টরে। উনি ডাইরেক্টলি বলছেন ছাত্রলীগকে যান, পাকিস্তানি হানাদার বাহিনীকে যেভাবে আক্রমণ করেছেন, এভাবে আক্রমণ করে আপনারা। ডেঞ্জারাস মহিলা, আনবিলিভেবল। ভালো থাকবেন।